তারপরে আবার আলোর দিকে আসবে। আমি আলোর দিকে আসবে এটা জেনেই আবার বলছি আমি আশাবাদী। জি, আসবো আপনার কাছে। ডক্টর তুহিন মালিক, বেশ কিছুদিন আপনাকে অনেক টকশোতে আমরা দেখিনি। আমার এখান থেকে গিয়ে আপনি একটু বিপদের মধ্যে পড়েছিলেন এর আগে, এবং এখন যে শুনশান নীরবতা, আমরা কয়েকদিন টেলিভিশনে আপনারও নীরবতা দেখলাম, যে কিছুটা রাজনৈতিক নীরবতা, ঝড়ের পূর্বাভাস বলছেন অধ্যাপক আবু সাঈদ। আপনার নীরবতা কেন ছিলাম জানি, নীরবতা আজকে আপনি কতটা ভাঙবেন এবং কতটা আগের মতো খোলামেলা কথাবার্তা বলবেন। যাই হোক, সেটি আপনার বিবেচ্য বিষয়, আপনি কি বলবেন না বলবেন। কিন্তু আমার প্রশ্ন ওই একটাই, যে পরিস্থিতি অনেকের কাছে মনে হচ্ছে যে একটু শান্ত হয়ে গেছে এবং এক ধরনের সমঝোতার হয়তো প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে হয়তো চলছে, কারণ উভয় পক্ষই যার যার মতো করে এমন একটা বিহেভ করছেন যেটি অনেকের কাছে রেশনাল মনে হচ্ছে এই মুহূর্তে। জি, আপনি তো ধন্যবাদ। আমি ওটা দিয়ে শুরু করি, আপনার প্রথম কথাটা ধরে একটা গল্প দিয়ে। আমার মনে হয় আপনার অনুষ্ঠানে কখনো গল্প বলা হয়নি, একটা মোগল সাম্রাজ্যের একটা গল্প। আমার অনুষ্ঠানে অনেকেই গল্প দিয়ে শুরুও করেন, শেষও করেন। এটা মোগল সম্রাট আকবরের গল্প। তো আকবর উনি সমুদ্রের পাড়ে হাঁটছেন, ওনার সাথে রয়েছেন ওনার সেনাপতি বীরবল। তো হাঁটতে হাঁটতে আকবর ওনার তরবারিটা বের করলেন। বের করে সমুদ্রের উপর যে বালি, লম্বা বালির মধ্যে একটা লম্বা করে তরবারি দিয়ে একটা দাগ কাটলেন, লম্বা করে দাগ কেটে বীরবলকে বললেন, বীরবল তুমি তো আমার সেনাপতি, তুমি এই দাগটাকে স্পর্শ না করে এটাকে ছোট করে দেখাও। বীরবল তো খুব চিন্তায় পড়ে গেলেন যে এটাকে আমি স্পর্শ না করে এই দাগটাকে কি করে ছোট করব। বীরবল তখন উনার তরবারিটা বের করলেন, নিজের বের করে যেখানে উনি একটা দাগ কেটেছেন তার পাশেই উনি একটা বড় ধরনের দাগ কেটে ফেলেছেন। কেটে বললেন যে মহাশয় দেখেন, মহামতি আকবর, আপনার দাগটা ছোট হয়ে গেছে। তো আমাদের রাজনীতিতে এই শিক্ষাটা খুব বেশি প্রয়োজন। কাউকে ছোট করার জন্য তাকে স্পর্শ করা, তাকে আঘাত করার চেয়ে নিজেকে বড় করলেই অন্য তখন ছোট হয়ে যায়। এটা আপনি ডক্টর ইউনূস থেকে শুরু করে সবার বেলায় প্রযোজ্য। তো সরকার যদি এরকম আঘাত করে, স্পর্শ করে কাউকে ছোট করতে চায়, তাহলে তো সে ছোট হবে না। তাকে যদি নিজেকে বড় করতে হয়, কাজ দিয়েই বড় করতে হবে, যাতে যারকে ছোট করতে চাচ্ছেন উনি তখন ছোট হয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেটা বলছেন শুনশান চলছে, আমরা তো শুনশান দেখছি না। আমরা প্রত্যেকের পিতৃ পরিচয়, মায়ের পরিচয়, কে কোথায় জন্মগ্রহণ করেছে, কে ইহুদি ছিল, কে খ্রিস্টান ছিল, কে হিন্দু ছিল, সমস্ত কিছু আমরা মহান সংসদে জানতে পারছি। যখন বিরোধী দল সংসদের বাইরে আমরা তখন সবাই মিলে বলছিলাম যে সংসদে যা কিছু করবার সংসদেই করো, অনেক দেশে মারামারি হয়। এখন তো মনে হয় যে সংসদে শুধু সরকারি দল থাকলেই বোধহয় ভালো হতো, কারণ বিরোধী দল থাকলে হয়তো গণতন্ত্রের বিকাশ হয়, কিন্তু দুই দল যেভাবে গালাগালি করছে তাতে সংসদকে তো অপবিত্র করা হচ্ছে। সংসদকে অপবিত্র করার অধিকার তো কাউকে দেওয়া হয়নি। 30,000 টাকা জরিমানার কথা হচ্ছে, আজকে দেখলাম আমি বিএনপিও সমর্থন করেছে। এটা জরিমানা আপনি কিভাবে দিবেন? জরিমানার বিষয়টা হচ্ছে, আমাদের যেখানে সংবিধানের 78 অনুচ্ছেদে দায়মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, সংসদে কোনো প্রসিডিংস নিয়ে, কোনো আলোচনা নিয়ে আপনি কোনো কোর্টে আলোচনা করতে পারবেন না। এই যে বড় একটা প্রিভিউ তারা পেয়ে গেল, এবং যার ফলশ্রুতিতে দেখুন এর আগেও সুপ্রিম কোর্টের জাজদের বাবা মাকে নিয়ে গালাগালি করা হয়েছে। কিন্তু কার্যপ্রণালী বিধির, সংসদের কার্যপ্রণালী বিধির 270-6 বলা হচ্ছে যে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি কটূক্তি করতে পারবেন না। আইন তো রয়ে গেছে। এখন স্পিকার যদি সেটাকে বলবৎ না করেন, এখন যদি দুই দলই শুনতে চায় দুই দলের বিরুদ্ধে কথাবার্তা, তাহলে তো আপনি আইনকে 30,000 টাকা দিয়ে করবেন কি? আর বলা হয় না যে বাংলাদেশে যে মুখের কথা কোনো ট্যাক্স নাই, তো এদের মুখের কথা ট্যাক্স তো আমরা দিচ্ছি, পরিশোধ করছি জনগণের পয়সায়। তারা প্রতি মিনিটে 30,000 টাকা তারা নষ্ট করছে, এই টাকাটা তো আমার কাছ থেকে যাচ্ছে। এখন যেভাবে আপনি অপবিত্র করছেন, এটা তো শুরু করেছেন, মানে এমন না যে নারী সাংসদরা করছেন, আমাদের নারীরা তো সব বিষয়ে এগিয়ে, ইভেন গালাগালিতে তারা এগিয়ে রয়েছেন, এমন অবস্থা দেশের হয়ে গেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ডক্টর কামাল সাহেবের মেয়েকে নিয়ে, উনি তো কোনো পার্টি না, কামাল সাহেব তো কোনো পার্টি না, এখানে না বিরোধী দলে আছেন না সরকারি দলে আছেন, একদম অপ্রাসঙ্গিক ভাবে উনার মেয়ের জামাইকে নিয়ে বলা হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর, আমার তো মনে হয় ওনার টুথব্রাশটা পরিবর্তন করা উচিত, হয়তো টুথব্রাশে না হয় টুথপেস্টে কোনো সমস্যা আছে। আর নারী সাংসদদের আমার মনে হয় টুথপেস্টের বদলে হারপিক ব্যবহার করা উচিত। এখন আপনি
এই নারীদের এই ইয়ের কথা যেটা বলছেন যে সাংসদরা যেভাবে যে প্রক্রিয়ায় ওনারা এসছেন, এখন এটা চিন্তা করতে হবে যে এই প্রক্রিয়ায় আমরা নারী সাংসদদেরকে ক্ষমতায়ন করব কিনা, করলেও তাদের কোনো কাঠামোগত বৈশিষ্ট্যকে আমরা এই দিক নির্দেশনার মধ্যে আনবো কিনা তাদের যোগ্যতার মধ্যে। এবং যেটা করা হচ্ছে এটা সম্পূর্ণ বাক সন্ত্রাস। আপনি সংসদে যেটাই করা হচ্ছে এটা সম্পূর্ণ বাক সন্ত্রাস, এর বাইরে এটা কিছুই নয়। এখন আপনি যদি এটাকে আইন দিয়ে যেটা বলেছেন নিষিদ্ধ করবেন, দেখেন গত অক্টোবরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি একটা গবেষণামূলক রিপোর্ট করেছিল, সেখানে বলেছিল এই নবম জাতীয় সংসদের 97% সাংসদরা নেতিবাচক কর্মকাণ্ডে লিপ্ত এবং 53.5% সাংসদরা সরাসরি ফৌজদারি অপরাধে জড়িত এবং 24.1% সাংসদরা হত্যা, খুন, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে যুক্ত। তাহলে এবছর যদি টিআইবি আরেকটা গবেষণামূলক প্রতিবেদন করে, আমার মনে হয় একটা পার্সেন্টেজ তারা এটাও দিবে যে কত পার্সেন্ট সাংসদ গালাগালিতে অভ্যস্ত এবং তারা যে সমস্ত শব্দ ব্যবহার করেন, এটা তো আপনি জাতীয় সংসদে এই অধিকার অ্যাকচুয়ালি তাদেরকে দিয়েছেটাকে। আজকে দেখেন আজকের পত্রিকায় আসলো যে জাতীয় সংসদের ভবনের পাশে একটা গেস্ট হাউস করা হবে, এই জন্য লুই কার্নের স্থাপত্য নকশায় আঘাত লেগেছে। আমরা জাতীয় সংসদ ভবনের স্থাপনায় আঘাত লেগেছে এটা নিয়ে প্রতিবাদে খুব ব্যস্ত, কিন্তু সংসদের মূল যে কাঠামো, যে বৈশিষ্ট্য রয়েছে, যে চরিত্র, যে পবিত্রতা রয়েছে, সেখানে আঘাত হচ্ছে, সেখানে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না। আমরা লুই কার্নের সংস্কৃতি স্থাপত্য নষ্ট হয়ে যাবে আর আমার দুই কান যে পচে যাচ্ছে সেটার কোনো প্রতিরোধ আমরা করতে পারছি না। মানে আসলে আমাদের সংসদে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা পর্ণ অপরাধ চলছে, পর্নোগ্রাফি চলছে। আপনি যদি পর্নোগ্রাফি না বলেন, তাহলে এই কথাগুলা যদি আমি বাইরে বলি, 200 আমাদের যদি এটা না থাকে, 78 যদি কনস্টিটিউশন না থাকে, তাহলে তো এটা ধর্তব্য অপরাধ, ক্রিমিনাল অফেন্স। আমি আর আপনি যদি রাস্তাঘাটে এই কথা একে অপরকে বলি, এটা একটা ক্রিমিনাল অফেন্স, এটার জন্য আমাদেরকে অ্যারেস্ট করা হবে এবং শাস্তি দেওয়া হবে। তাহলে আজকে যদি জাতীয় সংসদে এই সমস্ত কথা হয়, কালকে তো কোনো মামলায় আপনি এটা কোর্টে আমরাও বলতে পারবো না যে মাইলর এটা একটা ফৌজদারি অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তো আমরা নিজেদেরকে যেভাবে নষ্ট করে ফেলছি, এটারই প্রতিচ্ছবি কিন্তু আমাদের সংসদে হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে সুশীলরা রাজনীতিবিদদেরকে খুব গালি দেন। তাহলে কি আমি বলবো এখন সংসদে যারা আছেন তারা কি সবাই সুশীল? গালি তো তারা তাদেরকে দিচ্ছেন। আমরা তো বলছি না যে কারা কে কোথায় জন্মগ্রহণ করেছে। এবং একটা খুব দুঃখজনক বিষয় যে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে যদি এভাবে আলোচনা করা হয়, তো আমাদের রাজনীতিবিদদের মর্যাদা যদি তারা নিজেরাই রক্ষা না করেন। আজকে হুগো স্যাভেজ মারা যাওয়ার পর দেখেন তার দেশের জনগণ দলমত নির্বিশেষে তাকে কিভাবে স্মৃতিতে রাখবে, এই জন্য মমি করার চিন্তা করেছে। আর আজকে আমাদের নেতা নেত্রীরা মারা গেলে মমি তো দূরের কথা, জীবিত অবস্থায় তাদেরকে কিভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে, তাদের ধর্ম পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এবং যেখানে এই সরকার যেটা বলছে যে আমাদের সরকারটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ সরকার, তো এটাকে ধর্ম নিরপেক্ষতার বিষয় যে আপনি আরেকজনকে ধর্ম নিয়েই গালি দিবেন, কে কোন ধর্ম থেকে আসলো। আরেকটা খুব কষ্টকর বিষয়টা না বললেই নয়, দেখেন বঙ্গবন্ধুকে আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি, এ প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক, এটার সাথে আসা উচিত যে আমাদের বাঙালি জাতির স্বকীয়তায় ইতিহাসে বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, যাকে বাঙালি উনাকে দেখলেই বাঙালি বলা যায়। আর উনার বংশধররা, পুরো বংশধর ভিনদেশী সাদা চামড়ার প্রতি এত আসক্ত, এটা তো বাস্তব, এটা তার কোনো বইয়ের লেখা না। তাহলে কি এই যিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, উনার বংশধররা এই বাঙালি থেকে বের হয়ে সাদা চামড়ার প্রতি চলে গেলেন? আমি এটা সংসদের কটূক্তির কথা বলছি না, একটা জাতি সংস্কৃতির কথা বলছি যে আমরা নিজেদেরকে বাঙালি বলছি আর নিজেরা এই বাঙালি সংস্কৃতি কিংবা এই জাতীয়তার মধ্যে কতটুকু রয়ে গেছে। এখন তো আমরা গ্লোবাল ভিলেজের অংশ, সেখানে তো না, গ্লোবাল ভিলেজের আমি তো সেটা খারাপ থেকে বলছি না, আমি এই আলোচনার সূত্র ধরেই বলছি যে আসলে এটা থেকেই তো শুরুটা হয়েছিল। এখন আওয়ামী লীগ কিছু তত্ত্ব এই বিশেষ করে সিটি কর্পোরেশনে হারার পর এবং তার আগে থেকেই কিন্তু দিচ্ছে হেফাজত, গণজাগরণ। আওয়ামী লীগের মোটা দাগে 5টা বড় ডক্ট্রিন তারা তৈরি করেছিল।
এই মূলত এই 1 বছরে। তাদের প্রথম ডক্ট্রিনটাই ছিল যে নতুন প্রজন্ম তাদের সাথে আছে, গণজাগরণ মঞ্চ। তাহলে যদি তাদের সাথে থাকে, এই তত্ত্ব যদি সঠিক হয়, তাহলে 4টা সিটি কর্পোরেশনে নতুন প্রজন্মের 30% ভোটাররা গেল কোথায়? দ্বিতীয় আসেন, তাদের দ্বিতীয় তত্ত্ব ছিল আলেমদের 30% ভোট বেশি বলা হয়, 30 ধরে নেন, কম বেশি অন্যান্য পার্টির লোকজন বাদ দিয়ে। নতুন ভোটার কত হয়েছে এবছর নতুন ভোটার সেটা অনেক কম, সেটা অনেক কম, কিন্তু যদি আপনি তরুণ প্রজন্মকে ধরেন, টোটালটা ধরলে আপনার ভোটস বেশি হবে। না, আমি পার্টি সাপোর্টের লোক বাদ দিয়ে বলছি। তারপর সেকেন্ড যে ডক্ট্রিনটা ছিল, আমরা আলেমদেরকে আমলে নিব না, কিংবা 13 দফা এটা মধ্যযুগীয় বিষয়, এগুলা যদি নেই তাহলে মহিলাদের ভোট পাবো না। তাহলে 4টা সিটি কর্পোরেশনে মহিলাদের 50% ভোট কার বাক্সে গেল? তাদের তত্ত্বগুলা বলছি। থার্ড যে তত্ত্বটা ছিল যে ভোটারদের কোনো ধর্মীয় আবেগ থাকতে পারে না। তারা যেটা বলছে যে ধর্ম কেন আসবে, ভোটে কেন আসবে, রাজনীতিতে কেন, ধর্ম তোমরা কেন নিয়ে আসো? তো ধর্ম বিশ্বাস যদি মানুষের থাকে, ধর্মীয় আবেগও তার থাকবে। এই যে আওয়ামী লীগকে যারা এই বুদ্ধিটা দিয়েছে যে ধর্মীয় আবেগ আনাটা অপরাধ, বিশেষ করে ভোটের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, তাহলে তার পরিচয়টা তারা পেয়ে গেছে এইবার নির্বাচনে। যারা এই বুদ্ধিটা মাননীয় প্রধানমন্ত্রী কিংবা এই সরকারকে দিয়েছে, তাদেরকে শনাক্ত করা উচিত এবং তাদের শাস্তির মুখোমুখি করা উচিত এই সরকারের। চতুর্থত যে তত্ত্বটা তাদের ছিল যে তারা একটার পর একটা স্ক্যাম করছে, আবার তার চেয়ে বড় একটা স্ক্যাম দিয়ে ওটাকে ঢেকে দিচ্ছে। এবং তাদের একটা ফর্মুলা ছিল যে সময় পার হয়ে গেলে মানুষ পুরনো জিনিস ভুলে যাবে। কিন্তু এই তত্ত্বটা ভুল প্রমাণ হয়েছে। মানুষ কিন্তু শেয়ার বাজার ভুলেনি, হলমার্ক ভুলেনি, পদ্মা ভুলেনি, ডেস্টিনি ভুলেনি, এই যে হেফাজতের গণহত্যাও ভুলেনি। তো এইটাও, এই চতুর্থ তত্ত্ব আওয়ামী লীগের কিন্তু তাদের বিরুদ্ধে চলে গেছে। এবং সবশেষে তারা যেটা দেখাতে চেষ্টা করেছে যে সরকার যদি আগ্রাসী মনোভাব পোষণ করে, অ্যাটাকিং থাকে, বিরোধী দলকে মেরে পিটে জেলে ভরে দাঁড়াইতে দিব না, তাহলে তো সরকার টিকে যাবে। হ্যাঁ, সরকার মনে হয়েছে আপাত দৃষ্টিতে টিকে গেছে এইভাবে, কিন্তু বাস্তবতাটা দেখেন, ভোটের রাজনীতিতে, অন্যান্য রাজনীতিতে দেখেন, এবং সামনে যে আরো কঠিন সমস্যা আসছে, মেরে পিটে বিরোধী দলকে ধ্বংস করে আপনি ক্ষমতায় থাকার তত্ত্ব যারা এটাই সরকারকে দিয়েছে, আমার মনে হয় তাদের বিষয়েও, যেহেতু সামনে নির্বাচন আসছে, এটা তাদেরও বোঝাটা খুব বেশি জরুরি। অধ্যাপক